সুপ্রিয় বন্ধুরা, সালাম এবং শুভেচ্ছা সবাইকে। 11 এপ্রিল ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে বা বিশ্ব পার্কিনসন দিবস পালিত হয়। এই দিবসটি পালিত হয় পার্কিনসন্স রোগ সম্বন্ধে সচেতনতা তৈরির উদ্দেশ্যে। এই ক্যাপে একটা সুন্দর লাল টিউলিপ দেখা যাচ্ছে। এই টিউলিপের গল্প আছে, আমি গল্পটা পরে বলি, আগে অসুখ সম্বন্ধে একটু কথা বলে নিই। পার্কিনসন্স ডিজিজ আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। এই রোগটা কি? এটি হচ্ছে একটি নিউরোডিজেনারেটিভ ডিজিজ, বলতে পারেন যে এক ধরনের ক্ষয়জনিত অসুখ। এই অসুখে রোগী আমাদের কাছে কিছু লক্ষণ নিয়ে আসেন। আপনারা লক্ষণগুলো মনে রাখেন যাতে আপনারা আভাস পেতে পারেন রোগটা আপনার পরিচিত কারো হয়েছে কি না। সেই লক্ষণগুলোকে আমি যদি মনে রাখবার সুবিধার জন্য এভাবে বলি, ট্র্যাপ, TRAP, তাহলে বেশ সহজে মনে রাখা যায়। T ফর ট্রিমর। ট্রিমর মানে হচ্ছে এখানে আঙুলগুলো ছোট ছোট শেকিং হয়, ট্রিমর হয়। এটাকে আমরা বলি পিন রোলিং ট্রেমর, এক ধরনের কম্পন হয়। সো T ফর ট্রিমর। তারপর R ফর রিজিডিটি। পার্কিনসন্সে আক্রান্ত ব্যক্তির বিভিন্ন শরীরের অংশ একটু রিজিড হতে থাকে বা একটু শক্ত হয়ে যেতে থাকে, এটা হচ্ছে রিজিডিটি। আর এর পরে হচ্ছে A ফর অ্যাকাইনেশিয়া। কাইনেশিয়া হচ্ছে গতি, অ্যাকাইনেশিয়া হচ্ছে গতির অভাব। পার্কিনসন্স ডিজিজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মন্থরতা অথবা স্লোনেস। সো এটি আরেকটা বৈশিষ্ট্য। শেষেরটা বলেছিলাম P ফর পশ্চার। পশ্চারাল ডিসঅ্যাবিলিটি হয়। পশ্চার মানে পেশেন্টের বডি পজিশনিংয়ের একটু ব্যত্যয় ঘটে। এখানে আমরা এগুলো নিয়ে ডিটেলস আসছি। তাহলে TRAP, ট্র্যাপ। ডিটেলস বলার আগে এবং চিকিৎসা সম্বন্ধে বলবার আগে একটু বলে নিই পার্কিনসন্স ডিজিজ নামটি কোথা থেকে এসছে। সবার আগে ডক্টর জেমস পার্কিনসন্স নামে একজন ব্রিটিশ ডক্টর এই রোগটি বর্ণনা করেছিলেন বা নির্ণয় করেছিলেন। তার সম্মানে এই অসুখটিকে পার্কিনসন্স ডিজিজ নামে অভিহিত করা হচ্ছে, সেটি 1817 সাল থেকে। আসুন এখন আমরা যে চারটি কথা বললাম, ট্র্যাপ, ট্রিমর, রিজিডিটি, অ্যাকাইনেশিয়া এবং পশ্চারাল ডিসঅ্যাবিলিটি, আমি খুব সহজ করেই বর্ণনা করব এগুলো কিভাবে আমরা ম্যানেজ করি, রিহ্যাবিলিটেশন করি, সেটা শুনি। ট্রিমরটা কি? আমি বলেছি যে আঙ্গুলের যে ছোট করে এরকম পিল রোলিং এক ধরনের শেকিং হয় বা ট্রেমর হয়, সেটা পার্কিনসন্স ডিজিজের একটা বৈশিষ্ট্য। এই ট্রিমর কন্ট্রোল করবার জন্য কিন্তু আমরা কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করাই, টেন্স থেরাপি রয়েছে এবং রয়েছে এক ধরনের রিস্ট কাফ, যেটা ওয়েটেড রিস্ট কাফ। ওয়েট দেওয়া, ওজন দেওয়া এক ধরনের রিস্ট কাফ ব্যবহার করা হয় ট্রিমর কন্ট্রোল করবার জন্য। তারপরে আসি R ফর রিজিডিটি। রিজিডিটি বা শক্ত হয়ে যাওয়া। প্রতিটা জয়েন্টের প্রয়োজন হবে স্ট্রেচিং এক্সারসাইজ, প্রতিটা জয়েন্টের, এমনকি ঘাড় এবং পুরো স্পাইনের জন্যেও। এবং স্ট্রেচিং এক্সারসাইজ নিয়মিত করতে হবে যাতে করে এটি প্রত্যেকটা জয়েন্টকে এবং অ্যাজ এ হোল বডিকে ফ্লেক্সিবল রাখে। আমরা স্ট্রেচিং এক্সারসাইজ ছাড়াও বিভিন্ন অংশের স্ট্রেংথেনিং এক্সারসাইজ অর্থাৎ মাসেল পাওয়ার বাড়ানোর জন্য আমরা কিছু এক্সারসাইজ বা ব্যায়াম অ্যাডভাইস করি। বিশেষ করে হিপ জয়েন্টের এবং নি জয়েন্টের অর্থাৎ হাঁটুর স্ট্রেংথ বাড়ানোর জন্য কিছু বিশেষ এক্সারসাইজ করতে হয়। এছাড়াও আপনারা থেরাপিস্ট অ্যাসিস্টেড এক্সারসাইজগুলো ছাড়াও নিজেরাও আরও কিছু জিনিস দিয়ে এক্সারসাইজ করতে পারেন, যেমন থেরা ব্যান্ড দিয়ে, বারবেল দিয়ে, অ্যাঙ্কেল ওয়েট দিয়ে, পুলি দিয়ে আপনারা বিভিন্ন রকম এক্সারসাইজ করতে পারেন। তাছাড়াও বেঞ্চ প্রেস আছে, বারবেল স্কোয়াট আছে, লেগ রেইজ আছে, ইভেন অ্যাবডোমিনাল মাসেলের স্ট্রেংথের জন্যও এক্সারসাইজ করতে হয়।
আমি যে শব্দগুলো বললাম আপনারা যদি একটু খেয়াল করে করে এগুলো দিয়ে গুগলে বা ইউটিউবে সার্চ দেন কিছু তো পেয়ে যাবেন। আর প্র্যাকটিক্যালি হেল্প করবার জন্য আমরা তো আছি। এছাড়াও অ্যাজ এ হোল স্ট্যামিনা বাড়ানোর জন্য অ্যারোবিক এক্সারসাইজ প্রয়োজন হয়। অ্যারোবিক এক্সারসাইজ আপনি হাঁটার মাধ্যমে করতে পারেন, আপনি করতে পারেন স্ট্যাটিক বাইসাইক্লিং এর মাধ্যমে। স্ট্যাটিক বা স্টেশনারি বাইসাইক্লিং কিন্তু একাই একাধিক উপকার করে। এটি আমাদের শরীরের প্রত্যেকটা জয়েন্টের স্ট্রেচিং যেমন ঘটায়, তার পাশাপাশি এটি হার্ট এবং ব্রেইনকে ভালো রাখবার জন্য খুব প্রয়োজন। সমস্ত এক্সারসাইজ আমরা যদি মিউজিকের সাথে করি সেটা খুব ভালো হয়। মিউজিক একদিকে যেমন রিল্যাক্সেশন থেরাপি হিসেবে কাজ করে, আরেকদিকে এটি আমাদের হার্ট এবং ব্রেইনের সমন্বয় ঘটাতে সহায়তা করে। আমরা ট্রিমর এবং রিজিডিটি সম্বন্ধে বললাম। এবার আসুন, এর পরের লেটার ছিল এ, অ্যাকাইনেশিয়া অর্থাৎ মন্থরতা। মন্থরতার জন্য কি করব? পার্কিনসন্স আক্রান্ত ব্যক্তির সকল কিছুতেই মন্থরতা তৈরি হয়। তার হাতের লেখায় লিখতে গেলে, তার কথা বলায় কথা স্লো হয়, জড়িয়ে যায়। সব থেকে বেশি প্রমিনেন্ট হয়, আপনি দেখবেন যে রোগীর হাঁটায় অনেক পরিবর্তন আসে। এই ধরনের রোগীর হাঁটা এমনকি শুরু করতেও সময় লাগে, চেয়ার থেকে উঠে দাঁড়াতেও সময় লাগে। এবং আমি বলেছিলাম যে পশ্চারাল অ্যাকাইনেশিয়া, এটা তো গেল, এর সাথে সাথে তার সামনে ঝুঁকে হাঁটবার একটা প্রয়াস বা প্রবণতা তৈরি হয়। হাঁটার গতি হয় ধীর, হাঁটতে হাঁটতে পড়ে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। চেয়ার থেকে উঠে দাঁড়াতে যেহেতু রোগীর সময় লাগে, এর জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে মেন্টাল রিহার্সাল, আর একটা হচ্ছে রকিং পদ্ধতি। ডিটেলস বলা সম্ভব না, সময় এত নাই। আর দাঁড়াবার এবং হাঁটাবার প্রশিক্ষণের জন্য আমরা করি কি, পেশেন্টকে থেরাপি রুমে প্যারালাল বারে প্র্যাকটিস করিয়ে থাকি। ধরে ধরে তার গেইটটাকে ঠিক করে দেওয়ার প্র্যাকটিস করানো হয়। এবং রোগী যখন নিজে প্র্যাকটিক্যালি বাসায় হাঁটবেন, তিনি হাঁটার সময় ওয়াকার বা ওয়াকিং স্টিক তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। অ্যাম্পলিটিউড ট্রেনিং নামে একটা মজার ট্রেনিং আছে, যেখানে ভয়েস অ্যাম্পলিফাই করে পেশেন্টকে ওভার এক্সাজারেটেড ফিজিক্যাল মুভমেন্ট তৈরি করানো হয়। যেমন ধরুন হাই স্টেপস অ্যান্ড হাই এক্সেসিভ আর্ম সুইংস ইত্যাদি। এইভাবে মাসেলকে ট্রেন করিয়ে করিয়ে মাসেলের গতিকে অনেকটা ভালো রাখা যায়, মন্থরতার বৃদ্ধিকে অনেকটা মন্থর করে দেওয়া যায়। আমাদের শেষ লেটারটা ছিল পি, পশ্চারাল ডিসঅ্যাবিলিটি। পশ্চারাল ডিসঅ্যাবিলিটি মানে রোগীর বডির পশ্চারের কিছুটা, আমি বলেছিলাম, ব্যত্যয় ঘটে। যেমন রোগীর একটু দেখবেন যে সামনে ঝুঁকে পড়ে, রোগীর একটু সামনে ঝুঁকে পড়ে মানে দাঁড়ানোর সময় একটু ঝুঁকে দাঁড়ায়, হাঁটতে গেলে একটু ঝুঁকে ঝুঁকে হাঁটছে। তো এবং তার ব্যালেন্সের অনেক দুর্বলতা তৈরি হয়। এই ধরনের রোগীর জন্য না টাইচাই নামক একটা খুব ভালো এক্সারসাইজ আছে, যেটা ব্যালেন্স বাড়াতে হেল্প করে। এছাড়া উগল বোর্ড নামের বোর্ডের উপরে ট্রেনিং করানো যায়। আরেকটা খুব ইন্টারেস্টিং, চার্মিং, এনজয়েবল থেরাপি হচ্ছে এক্সারসাইজ বেসড ভিডিও গেমিং, যেখানে মাসেল ট্রেনিং এর পাশাপাশি কগনিটিভ এবং ব্যালেন্স ট্রেনিংটাও খুব ভালো হয়। তাহলে আমরা কিন্তু ট্র্যাপ শেষ করলাম। TRAP দিয়ে কি কি লক্ষণ আপনারা বুঝতে পারবেন এবং সেগুলো রিহ্যাবিলিটেশনের জন্য কি লাগতে পারে, খুবই সংক্ষেপে জাস্ট গ্রস কথা আমি একটু হেডলাইন দিয়ে গেলাম। ভালো কথা, পার্কিনসন্স ডিজিজের পেশেন্টদের দেখবেন স্পিচে কিছু পরিবর্তন হয়, কথা বলা ধীর হয়ে যায়, অনেক সময় কথা জড়িয়ে যায়। সো পার্কিনসন্স আক্রান্ত ব্যক্তির জন্য ব্রিদিং এক্সারসাইজ করতে হয়। এটা ছাড়াও মুখমণ্ডলের মাংসপেশির এবং মুখগহ্বরের ওরাল ক্যাভিটির ভেতরের মাসেলসের এবং জিহ্বার এক্সারসাইজ করাতে হয়। এছাড়া শব্দ উচ্চারণের এবং ছন্দ ও গতি ফিরিয়ে আনবার জন্য ব্যায়াম তো আছেই।
একটা ধারণা দিই কতক্ষণ, এই যে এত এক্সারসাইজের কথা বললাম, এত ইন্টারভেনশন কতক্ষণ লাগতে পারে। দৈনিক 1 ঘন্টা লেগে যাবে। দৈনিক 1 ঘন্টা মেয়াদে সপ্তাহে 3 দিন করে অন্তত এক্সারসাইজগুলো করতে হবে। এই 1 ঘন্টার মধ্যে সমস্ত রকম এক্সারসাইজ এসে যাবে, যা কিছু আমি এতক্ষণ বললাম। অবশ্যই সবার ক্ষেত্রে সবটা হয়তো লাগবে না, একটু কম বেশি। আমরা যদি ঠিকঠাক মতো এই শিডিউল এক্সারসাইজ করাতে পারি, তাহলে 6 মাস পর দেখা যায় রোগীর অবস্থা বেশ একটু উন্নতি হয়েছে, এবং সেটা কিন্তু ধরেই রাখতে হবে, অর্থাৎ করে যেতে হবে। এবার আসুন গল্পে আসি। আমি বলছিলাম যে এই যে ক্যাপ, আমি জানি না লেখাটা হয়তো উল্টো আসছে, কিন্তু ফুলের তো আর সোজা উল্টো নেই। এই যে কি মিষ্টি একটা রেড টিউলিপ, এই টিউলিপটাকে পার্কিনসন্স ডিজিজ অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য বা সচেতনতা বাড়ানোর জন্য সিম্বল হিসেবে ব্যবহার করা হচ্ছে অফিসিয়ালি 2005 সাল থেকে। এই টিউলিপটা কে সাজেস্ট করেছিল জানেন? একজন পার্কিনসন্স আক্রান্ত রোগী, একজন ডাচ পেশেন্ট। সো চলুন আমরা সবাই ডক্টর জেমস পার্কিনসন্স এবং একজন পার্কিনসন্স আক্রান্ত রোগী, যিনি সুন্দর একটা সিম্বল আবিষ্কার করেছেন আমাদেরকে পার্কিনসন্সের সচেতনতা বৃদ্ধির জন্য উৎসাহ হিসাবে, তাদের সবার প্রতি সম্মান রাখি এবং আমরা সবাই সচেতন হই। পার্কিনসন্স ডিজিজ নিয়ে যা আমরা শিখলাম অন্যদেরকেও জানাই। আর এই লক্ষণগুলোর কোনোটা যদি আপনি আপনার পরিচিত কারো মধ্যে দেখতে পান, চিকিৎসা নিতে দেরি করবেন না। সবাইকে অনেক ধন্যবাদ, সালাম এবং শুভেচ্ছা আবারও।